গাইস তোমরা জানো ইন্ডিয়ার প্রায় 1.5 কোটি সাবস্ক্রাইবার ওয়ালা বিশাল বড় ইউটিউবারের সাথে খুব সম্প্রতি আমার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। আর বাংলাদেশে আমার কন্ট্রোভার্সির রেকর্ড কেমন আছে এটা যারা আমাকে রেগুলার ফলো করে তারা ভালো মতোই জানো। আর আমি নিজ দেশের বা অন্য দেশের ছোট বড় ইউটিউবার বা সাবস্ক্রাইবারদের প্রতি কতখানি শ্রদ্ধাশীল সেই সম্পর্কে ভালো মতো জানো। আমি কিছুদিন আগে তোমাদের আপনি করে বলতাম, তুমি করে বলতাম। আর আমি কিন্তু গেমিং কমিউনিটির তেমন কেউ না। তুমি আমাকে বলতে পারো আমি গেমিং কমিউনিটির ইউটিউবারই না, কিন্তু তারপরে যেহেতু একটা কন্ট্রোভার্সি হয়েছে এই নিয়ে আমার বিরুদ্ধে যত ব্লেম এসেছে সবগুলো ব্লেমের ফুল রিপ্লাই আমি তোমাদের দেবো। আর এখানে আমি কাউকে ছোট বা সম্মানহানি করবো না, আমার যা বলার আমি বলবো। আর ভিডিও শেষে একটা কমিউনিটি পোস্ট দেবো আর সেটার মধ্যে ভোটিং থাকবে। যারা চাও বাংলাদেশের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে থাকবো তারা হ্যাঁ দেবে, যারা চাও না তারা না দেবে। আর না বেশি হলে আমি প্রমিস করছি এটাই আমার এই চ্যানেল লাস্ট ভিডিও হবে। আর আমি চ্যানেল বাঁচানোর জন্য কোনো নাটক বা ভিডিও করা পাবলিক না, এটা কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আর অডিয়েন্স হাতে রাখার জন্য বা ভিউর জন্য কোনো নাটক বা হিপ্রোক্রেসি তৈরি করার মতো পাবলিক করে না। আমি আমার অ্যাটিটিউড নিয়ে বিদায় নিতে পারবো, কিন্তু কারো হাতে পায়ে ধরে চ্যানেল বাঁচিয়ে কুত্তার মতো ইউটিউব করতে পারবো। যাই হোক, এই কন্ট্রোভার্সির সকল ভিত্তি এই ভিডিওতেই পাই। তো প্রায় গত 8-9 মাস পূর্বে 3 ফেব্রুয়ারি 2021 কিয়ানা রাইস্টারের একটা ভাইরাল ভিডিও আমাকে এক সাবস্ক্রাইবাররা মেল করে দিয়েছিল রিয়াকশন দেওয়ার জন্য। আর তুমি জানো আমি অন্য সাইডের ইউটিউবার, আর এই পাশে আমি একজন রিয়াক্টর। ফ্রি ফায়ার ওয়াসিমার যেমন রিয়াক্টর, সেরকম আমি বাংলাদেশের একজন রিয়াক্টর। আর গেম খেলার ইউটিউবার কিন্তু এক জিনিস না। গেম খেলা হচ্ছে তুমি ভালো মতো গেম খেলবে, আর ইউটিউবার মানে হচ্ছে তুমি মানুষকে এন্টারটেইন করবে। তো ট্রিপলার কিন্তু হোয়াইট ট্রিপল মতো খেলে না, কিন্তু তারপরে সেই কিন্তু তোমাদের এন্টারটেইন করে তোমাদের সবার জায়গা দেবে। তো আমি তোমাদের একভাবে এন্টারটেইন করছি, আর আমার কন্টেন্টটা হচ্ছে রিয়াকশন দেওয়া। তো যাই হোক, আমার চ্যানেল যারা ফলো করে তারা জানো আমি গেমের সর্বোচ্চ 2 থেকে 3টা ভিডিও এই চ্যানেলের পুরো লাইফ হতে রিয়াকশন দিয়েছি। আরেকটা বিষয়, আমি কিন্তু রিয়াকশন হিসেবে একটা সস্তা বার্তা রিয়াকশন নই যে জিএনের সকল ভিডিওতে আমি আমার চ্যানেল চালাই। ইভেন গত 8 মাসের মধ্যে ওই ভিডিওটা জিএনের লাস্ট ভিডিও ছিল যেটার উপর আমি রিয়াকশন দিয়েছি। আর তাছাড়া তোমরা এমনিতেই জানো খুব সম্প্রতি পার্টনার প্রোগ্রামে থাকা আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে, চ্যানেল হ্যাক হয়েছে, র্যান্ডম ভিডিও চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল, অ্যাকশন ফোল। আর স্যাভেজও সেম র্যান্ডমের ভিডিওটি চেক করার জন্য আপলোড করলে স্যাভেজও একটা গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম। আর এই কারণে আমার মন এতটাই খারাপ ছিল যে আমি কম্পিউটার চালু করা বন্ধ করে দিয়েছি এবং চ্যানেলে ভিডিও দিতাম। তো হঠাৎ করে আমি যখন 27 তারিখে কম্পিউটার চালু দিই তখন রাত 10টায় দেখি 8 মাস আগে আমি গিয়ানের যে ভিডিওতে রিয়াকশন দিয়েছিলাম সেটাতে কপিরাইট স্ট্রাইক আসছে। তো আমি তখন ভেবে নেই গিয়ান অনেক বড় ইউটিউবার, এর সাথে এই এক ভিডিওর জন্য ও স্ট্রাইক দেওয়ার মতো সময় নেই। তো আমি তখন কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিই যে আমার স্ট্রাইক আসছে, যে আমি গিয়ানের ভিডিওতে একটা রিয়াকশন দিয়েছিলাম সেটার মধ্যে স্ট্রাইক আসছে। আর সেই ভিডিওতে বিশ্বাস সঞ্জয় নামে একজন স্ট্রাইক দিয়েছে। তো আমি কমিউনিটি ট্যাবে কি বলেছিলাম, গিয়ান তো অবশ্যই স্ট্রাইক দেওয়ার কথা নয়, নিশ্চয়ই সঞ্জয় বিশ্বাস নামে কোন একজন ফেক স্ট্রাইকার ফেক স্ট্রাইক দিয়েছে। আর ওই কমিউনিটি ট্যাব দেওয়ার পর বাংলাদেশের অডিয়েন্স প্লাস বাংলাদেশের আমার যেসব ভাই ব্রাদার ইউটিউবার আছে তারা আমাকে কল করে, আর আমি তখনও জানি ওটা ফেক স্ট্রাইক। তো এরপর একটা গেমিং চ্যানেল রয়েছে ডিকে গেমিং নামে, ও আমাকে বলে ভাই এটা আসলেই গিয়েন ভাই স্ট্রাইক দিয়েছে। তো এরপর ও আমাকে ভিডিও দেখায় যেখানে গিয়েন নাকি অনেক আগেই বলেছিল ওর ভিডিও যার চ্যানেলে আছে সেই স্ট্রাইক খাবে। আর আমিও মোটামুটি অত ছোট ইউটিউবার নই যে ওর ভিডিও আমি অলওয়েজ ফলো করতে পারবো, দেখতে পারবো, আমরাও যথেষ্ট ব্যস্ত থাকি। তো এরপর ওই নিউজ চ্যানেলের ইউটিউবার ডিকে গেমিং আমাকে ইমেল করতে বলে যে গিয়েনকে একটা ইমেল করেন। তাই আমি বলেছিলাম না, একটা স্ট্রাইকের জন্য ইমেল না করি, কিন্তু ওর জোরাজোরিতে আমি ইমেল করেছি। আর আমি কি ইমেল করেছিলাম একটু ভিডিওটা পজ করে দেখে। তো স্ট্রাইক খাওয়ার পরে কিন্তু আমি ইমেল করেছি, তারপর কিন্তু এখনো পর্যন্ত রিপ্লাই আসেনি। এমনকি তখনও পর্যন্ত আমি বাংলাদেশের কাউকে বলিনি যে গিয়ান স্ট্রাইক দিয়েছে, কিংবা বাংলাদেশের কোনো ইউটিউবার এনে ভিডিও বানায়নি। কিন্তু কমিউনিটির অডিয়েন্সরা 2-4 মিলিয়ে বুঝতে পেরেছে যে এটা রিয়েল গিয়ানই স্ট্রাইক দিয়েছে। তাই ওরা গিয়ে গিয়ানের স্ট্রিমে কমেন্ট করেছে, আর এর উত্তরে গিয়ান বলেছিল আমি নাকি লার্ন চুষি। এছাড়াও আমার ওই অডিয়েন্সকে ভুশ্রীকে বলে গাল দিয়েছে। বাইরে ভাই আমার অডিয়েন্স ডিজে অলক দিয়ে তো বা ডায়মন্ড লোভি অডিয়েন্স না, আমার অডিয়েন্স আমার মতো অ্যাটিটিউডের। 6 GB মোবাইল গিভওয়ে দেওয়ার কথা ছিল, ওরা ডাইরেক্ট বলছে আমাদের মোবাইল দরকার নেই, এই টাকা দিয়ে আপনি শীতার্তদের কম্বল দান করুন, তাহলে ওই ভালো কাজে আমাদের ভাগ থাকবে। আমার অডিয়েন্স অত ভুস্তিকে বা সস্তা না, এরা আমার মতো অ্যাটিটিউডের। তো যাই হোক, জ্ঞান যখন আমাকে গালিটা দেয় এটা শোনার পর আমি ওই গেমিং নিউজ চ্যানেলের ছেলেকে বলি তোমার জন্য মেইলটা দিলাম, এখন দেখো কি করে। মানে ওই মেইলটা দিয়েও তখন আমার লজ্জা লাগছিল। আর ওই কথায় আরো বাংলাদেশের সবাই বুঝে যায় যে গিয়ানি স্ট্রাইক দিয়েছে। আর তখন বাংলাদেশের আমার ভাই ভাই ইউটিউবার আবার কল করে, ওরা আমাকে বলে ভাই গিয়ান তো বলেছিল রিয়াকশন চ্যানেলে স্ট্রাইক দিবে না, তাহলে কেন স্ট্রাইক হবে? আর ওরা বলে এটা নিয়ে ওরা ভিডিও বানাবে, আপনাকে গালি দিল কেন? আর এর উত্তরে আমি বলেছিলাম ওর ভিডিওতে আমি রিয়াকশন দিয়েছি, ও স্ট্রাইক দিতেই পারে। আরেকটা মজার কথা বলি, যারা বলছো তোর নিজের কোনো কন্টেন্ট নাই, তুই অন্য ভিডিওতে রিয়াকশন দিয়ে চ্যানেল বড় করছো, ভাই অত সস্তা ইউটিউবার আমি না। আমার এখানে অনেক বড় বড় ইউটিউবাররা এসে ঘুরে গেছে, তোমাদের কাছে দাম না থাকলে বাইরে আমার যথেষ্ট দাম আছে। তো যাই হোক, আমি আমার ভাই ভাইদের ইউটিউবারদের উল্টা রিকোয়েস্ট করেছিলাম এই নিয়ে ভিডিও বানায়ও না, তাহলে সবাই বলবে গিয়ানের ভিডিওতে রিয়াকশন দিয়ে স্ট্রাইক খাইছে, আবার বড় বড় কথা।
হয়, মানে আমি উল্টা হাসির কথা বলি। কিন্তু অ্যাডভান্স আর সজীব আমাকে বলে, ভাই আপনি কিন্তু শুধুমাত্র থার্ড ক্লাস রিঅ্যাক্টর নাকি, আপনি বাংলাদেশের একজন টপ গেমিং রিঅ্যাক্টর, আপনাকে এভাবে বললে তো আমরা ছাড়বো না। তো পয়েন্টটা দেখো, জ্ঞানের যেমন রাইস্টার বা এরকম অনেক ভাই বেড়াদার বা ভালোবাসার ইউটিউবার আছে, আমারও তো ভাই বেড়াদার আছে, কিন্তু ওদের কাছে জিজ্ঞেস করে দেখো আমি ওদের না করেছিলাম। আর এর সাথে বাংলাদেশে একজন বড় ইউটিউবার আমাকে বলেছিল, তুমি কি এর উত্তর দিবা না, তুমি হাতে চুরি করে বসে থাকো। আমি তখন বলেছিলাম ওই আসলে আমাকে চিনেই না চিনেই গালি দিয়েছে। তো এই গালি পর্যন্ত আমি কিছু মনে করিনি। এর পরের দিন আমাকে নিয়ে আবার আন্ডার এস্টিমেট করে উল্টাপাল্টা কথা বলে, আমি নাকি লোক দেখে দান করি, আমি নাকি ওর ভিডিও দিয়ে চ্যানেলের মালিক হয়েছি, আর যেহেতু ওর ভিডিও তাই এই চ্যানেল ওর টাকা ওর সাথে কাব্য নামের কাছ থেকে আমাকে ইউটিউবিং বা অ্যাডসেন্স শিখতে বলে, আমি নাকি টাকা পাওয়ার জন্য নাটক করছি, প্লাস এমপিতে নেওয়ার জন্য নাকি কান্দাকাটি করছি। বাট তখনো পর্যন্ত কিন্তু আমি এনে কোনো রিয়াকশনই দিইনি, আর সজীব মনে হয় তখনো পর্যন্ত ভিডিও বানাই নাই। কিন্তু অডিয়েন্সরা নিজেরাই আন্দাজ করতে পেরেছিল যে ঘটনা কি ঘটছে, কারণ আমার অডিয়েন্সরা তো আবার অডিয়েন্স না, তো ওরা স্ট্রিমে গিয়ে স্প্যাম করছিল, আর আমি ওদের স্প্যাম করার জন্য কোনো কিছু বলি নাই। আর যদি প্রমাণ দেখাইতে পারো আমার লাইন আমি কেটে ফেলবো। তো যাই হোক, জ্ঞান লাঞ্চ হওয়ার পরে যখন আবার আমাকে আন্ডার এস্টিমেট করে ওইসব কথা বললো, তখন আমি বুঝলাম ও জানে আমি বাংলাদেশ, মানে আমার সম্পর্কে একটু হলেও নলেজ আছে, আর বাংলাদেশ ইউটিউবার জানার পর আমাকে একটু বেশি নেগলেক্ট করছে। তো এবার তো আমাকে একটু রিপ্লাই দিতেই হবে, কারণ হাজার হলেও আমি লাঞ্চ সুশা পাবলিক। তো যাই হোক, 8 মাস পূর্বে জ্ঞানের যে ভিডিওতে আমি রিয়াকশন দিয়েছিলাম, সেটা টাইটেলে কি লিখেছিলাম একটু দেখো। এটা টাইটেলে লিখেছিলাম রিয়াকশন অন জ্ঞান গেমিং রাইস্টার, একেবারে মেনশন দেওয়া টাইটেল। এর সাথে ডিসক্রিপশনে লিখেছিলাম বাঙালি লিজেন্ড ইউটিউবার জ্ঞান গেমিং, এর সাথে চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম, আর বোনাস হিসেবে রাইস্টারের চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম। তো ওই ভিডিওতে আমি জ্ঞান গেমিং এর নিয়ে গর্ব করেছিলাম যে বাঙালি হয়ে পুরো ইন্ডিয়ান কমিউনিটির একটা এত বড় অবস্থান দিয়েছে। আর তোমরা কিন্তু দেখেছো যে আমি রিয়াকশনের জন্য সকল নিয়ম মেনে দিয়েছি, ক্রেডিট কিন্তু এর চেয়ে ভালো করে দেওয়া সম্ভব নয়। আর একবার স্ট্রাইক খেলে সেই ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন কোনোভাবে চেঞ্জ করা যায় না। তো এরপর গতকাল জ্ঞান বলছে ও নাকি আমাকে চিনেই না, ও একবার সবাইকে স্ট্রাইক দিয়েছে, মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যানেলের একটা কপিরাইট ম্যাচিং টুল থাকে, যে জায়গাতে তুমি যদি আমার ভিডিও নাও তাহলে এখানে সেটা নোটিফিকেশন আসবে। তো এখান থেকে ম্যাচিং টুল দিয়ে আমি একবারে তোমাদের সবাইকে সিলেক্ট করে স্ট্রাইক দিতে পারি। কিন্তু আমার স্ট্রাইকটা দেখো, আমার স্ট্রাইকটা কিন্তু ওই কপিরাইট ম্যাচিং টুলে আসে নাই, আমার ভিডিও খুঁজে বের করে তারপর স্ট্রাইক দেওয়া হয়েছে। এর প্রমাণ হিসেবে দেখো এখানে লেখা রয়েছে ম্যানুয়ালি ডিটেক্টেড, তার মানে কি খুঁজে বের করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আবার একটা প্রশ্ন আছে, আমি শুনেছি এই স্ট্রাইকটা জ্ঞানের একজন ম্যানেজার দিয়েছে, আর জ্ঞান নিজে মুখে বলেছিল রিয়াকশন চ্যানেলে স্ট্রাইক দেবে না, মানে ও হয়তো ওর ম্যানেজারকে এই নির্দেশনা দিয়ে দিয়েছিল। তো জ্ঞানের উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, ওর মূল উদ্দেশ্য ছিল ওর স্ট্রিমের সেরা পার্ট নিয়ে অনেকে করে কি রেগুলার তাদের চ্যানেলে জ্ঞানের ভিডিওগুলো আপলোড করে, যার ফলে জ্ঞান যখন ওই ভিডিওগুলো আপলোড করে ওর ভিউ কমে যায়, কারণ সবাই তো ওখানে ভিডিও দেখছে। তো আমি জ্ঞানের এই উদ্যোগের সাথে পুরো একমত, এমনকি ওর জায়গায় যদি আমি থাকতাম আমিও তাই করতাম। তো জ্ঞানের যে ম্যানেজার ও কিন্তু ওই কপিরাইট ম্যাচ থেকেই একবার সবাইকে স্ট্রাইক দিয়েছে, কিন্তু আমাকে কিন্তু সেভাবে দেওয়া হয় না। ও আমার ভিডিও সার্চ দেখতে দেখছে, আর যখন এই ভিডিও দেখলো তখন অবশ্যই আমার চ্যানেলও দেখেছে যে আমার পুরো চ্যানেলটা জ্ঞানের ভিডিও দিয়ে ভরা নয়, মানে জ্ঞান যে ধরনের চ্যানেলগুলোতে স্ট্রাইক দেওয়ার জন্য ওই ম্যানেজার নিয়োগ করছে আমাদের সেই টাইপ চ্যানেল নয়। ও সার্চ দিয়ে যে ভিডিওটা পাইছিল সেটার মধ্যে কিন্তু টাইটেলে লেখাও ছিল রিয়াকশন অন জ্ঞান গেমিং। তো জ্ঞানের ম্যানেজার তো এগুলো দেখছে, ও তো বুঝতে পারছে যেটা রিয়াকশন চ্যানেল প্লাস এটা জ্ঞানের ভিডিও দিয়ে চলে না, বা এটার জন্য জ্ঞানের কোনো ক্ষতি হচ্ছে না, তারপরেও ওই ইচ্ছাকৃত রিয়াকশন চ্যানেল জানা সত্ত্বেও ওই কপিরাইট স্ট্রাইকটা মারছে। তো এই দোষটা আমি অবশ্যই জ্ঞানের দেবো না, এটা জ্ঞানের ম্যানেজার বিশ্বের সন্দেহের দোষ যে বাংলাদেশি চ্যানেল একটা পাইল মতো বাইরে দিয়ে একটা স্ট্রাইক কিংবা বেশি কাজ করার ফলে ভুল ক্রমে এটা হতে পারে, মানে যেটা লিগ্যাল সেটা আমি বলছি। তো যাই হোক, যখন আমি স্ট্রাইক খেয়েছিলাম তখন আমি জানতাম এটা ফেক স্ট্রাইক, সেই হিসাবে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আর ওখানে আমি জ্ঞানের উদ্দেশ্যে কিচ্ছু বলিনি, উল্টা সঞ্জয়কে ফেক স্ট্রাইকার মনে করে আমি বলেছিলাম আর কয়েকটা স্ট্রাইক দিয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যায়। তাহলে এইটা হলো আমার অ্যাটিটিউড, আর আমি নাকি কান্নাকাটি করছি সিম্পিথির জন্য। তো তোমরা এমনিতেও জানো যে স্ট্রাইক খাওয়ার পর আমি একজনের রিকোয়েস্টে মেল করেছিলাম, ওটার রিপ্লাই আমার আসে নাই, কারণ ওর কথা ছিল যে ভাই মাথার উপর এরকম একটা বড় ভাই হারাতে চাই না। তো এরপর আমি মেল করি, ওখানে হোয়াইট ট্রিবল ফোরের কমেন্ট, জিওকের কমেন্ট, M18 এর কমেন্ট, এমনকি রাইস্টারের কমেন্ট সহ স্ক্রিনশট দিয়ে বোঝায় যে আমি মোটামুটি বড় এবং ইন্টারন্যাশনাল পরিচিত একজন রিঅ্যাক্টর, মানে বাঙালি হইলেও একটু পরিচিতি আছে। কিন্তু দেখো আজও রিপ্লাই আসে নাই, অথচ আমাকে বলা হয়েছে আমি নাকি মেল করিনি। আরেকটা মজার ব্যাপার আছে, ওদের রিকোয়েস্টে, আমার ভাইয়ের রিকোয়েস্টে আমি ওই দিন ওটাকেও বলেছিলাম, ওটা আবার রাইস্টারকেও বলেছিল এই স্ট্রাইকের ব্যাপারে, কিন্তু যখন ও গালি দিয়েছে তখন তো প্রশ্নই আসে না স্ট্রাইক ওঠানোর জন্য সেটা আবার যোগাযোগ করে। আমি ওটাকে মেসেজ দিয়ে বলছি খবরদার তুমি এটা না কিছু বলবে। তো আমার চ্যানেল যদি যায় আমার কিছু যায় আসে, ওর ভিডিওতে আমি রিয়াকশন দিয়েছি, আমাকে স্ট্রাইক দিতেই পারে। তো এখানে আরেকটা বিষয়, জ্ঞান বলেছিল আমি তোকে মেল দেইনি, উল্টা আমার ভাই বেড়াটা লেলাই দিচ্ছে। ভাই আমার ভাই বেড়াটা তো সস্তা না, ওরা ওদের কন্টেন্টের ব্যাপারে স্বাধীন, ওরা কারো কথাই চলে না, ওরা স্টাইলরের ডেঞ্জার আছে। বাংলাদেশের কমিউনিটি মাইন্ড করা যে কোনো সময় চেঞ্জ করতে পারে, ওরা যেটা লিগ্যাল মনে করে সেভাবেই চলে। তো যাই হোক, আমার ওই ভাই বেড়াদারই আমাকে বলেছিল যে ভাই আপনার নামে উল্টাপাল্টা কথা বলছে, আপনি কেন চুপ করে আছেন, মানে আমার তো আরো বেশি কষ্ট হয়। তুমি যেমন বড় ইউটিউবার, তোমার ভক্তদের ভালোবাসার লোক আছে, আমি তো ছোট কমিউনিটির একটা ছোট ইউটিউবার, আমারও তো ছোট অডিয়েন্স আছে,
যাচ্ছে, তারাও তো আমাকে যথেষ্ট ভালোবাসে। আরেকটু এবার গেম করেছে, আমার রিয়াকশন নাকি হয় না, মানে আমি ফেস ক্যাম দিয়ে দিতাম তাহলে কপিরাইট ম্যাচ হতো না, আর কপিরাইট ম্যাচ থেকে স্ট্রাইক দিলে আমি স্ট্রাইকটা পেতাম। কিন্তু যারা ইউটিউবার তারা খুব ভালো মতো বুঝবে ওটা কিন্তু কপিরাইট ম্যাচিং থেকে স্ট্রাইকটা আসে না, এটা এই ভিডিওটা ম্যানুয়ালি খুঁজে বের করে স্ট্রাইক দেওয়া হয়েছে। যাই হোক, আমার রিয়াকশন আমি প্রশংসা করবো না, বাট আমার রিয়াকশন আমি একটা কথা বলি, আমি যখন রিয়াকশন বাংলাদেশে স্টার্ট করি তখন বাংলাদেশে গেমিং রিয়াকশন শুরু হয়নি, তখন সবাই আমাকে কলকাতার রিয়াকশন মনে করতো। ওই সময় আমার যথেষ্ট দাম ছিল এবং আমার রিয়াকশন বাংলাদেশের গেমিং কমিউনিটিতে একটা বড় ধরনের ট্রেন্ডিং বা ভিন্ন ধরনের স্বাদ এনেছিল। আমি ধুম ধারাক্কা ইন্ট্রো এবং নিজে মিউজিক ডিজে করে অন্য লেভেলের প্রেজেন্টেশন দিয়ে অডিয়েন্সের ফার্স্ট এই টাইপ এন্টারটেইন করেছি। আর এই ধরনের রিয়াকশন পুরো ওয়ার্ল্ডে একটা ইউনিক টাইপ রিয়াকশন ছিল। আর এই জন্যই ওই সময় আমার চ্যানেলটা অনেক দ্রুত বাড়ছে, এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশে বাংলা ভাষা ফ্রি ফায়ারের সর্বোচ্চ প্রায় 8 মিলিয়ন ভিউ করা ভিডিওটি কিন্তু আমারই। এবং আমার এই টাইপ রিয়াকশন দেখে হোয়াইট কিবোর্ড করে একটা কমেন্ট করেছিল, ইউনিক টাইপ অফ রিয়াকশন, মানে আমি হোয়াইট কিবোর্ড করে ভিডিওতে সম্পূর্ণ অন্য একটা মিউজিক দিয়ে পুরোপুরি ভিন্নভাবে একটা রিয়াকশন দিয়েছে। ও আমার ভাষা বোঝে নাই, কিন্তু ওর মিউজিক শুনে ভালো লাগছে। তো আমি মোটামুটি 14 মার্কা রিয়াক্টর হলেও হোয়াইট কিবোর্ড কিন্তু একেবারে সস্তা প্লেয়ার না, সে কিন্তু আমার প্রশংসা করছিল। আর বাংলাদেশের 14 মার্কা রিয়াক্টরই কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম ট্রেন্ডিং ইউটিউবার রিও ক্রেনে আসছিল। এই মেয়েটনে অনলি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য গেম খেলছিল। এছাড়াও বর্ন টু কিল তার প্র্যাকটিস ম্যাচ কখনো রেকর্ড করতে দেয় না, কিন্তু আমি একমাত্র পাবলিক যার প্র্যাকটিস ম্যাচেস দেখতে থেকে ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়ার জন্য রেকর্ড করেছিল এবং এটা নিয়ে কোনো মাইন্ড করা নাই। আবার আর্জেন্টিনার লরেন বাংলাদেশ সাভারে ফার্স্ট আমার হাত ধরে এসেছিল, এর সাথে আমার এনে একটা ছোট্ট ভিডিও দিয়েছিল। আর তাছাড়া আমি নিজে খেলা পারি না, ঠিক আছে, হোয়াইট কিওকে সে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কাস্টম খেলে গেছে, মানে এতখানি রেসপেক্ট ওদের কাছে আমার আছে। তো ইন্ডিয়ার হিন্দি ভাষার যে টপ রিয়াক্টর তার কাছে 120 কোটি না, তার কাছে শুধুমাত্র ইন্ডিয়ার অডিয়েন্স না, পৃথিবীর অনেক জায়গায় হিন্দি ভাষা বলছে, তার কাছে মোটামুটি 300 কোটির অডিয়েন্স রয়েছে। তার চেয়ে কিন্তু আমি ছোট দেশের ছোট ইউটিউবার হিসেবে আমার অর্জন কিন্তু একেবারে কম না। উপরন্তু আমি যখন পরিচয় দিয়েছি আমি বাংলাদেশি, তখন বাংলাদেশের অডিয়েন্স আমার দাম দেওয়া বন্ধ করে দিয়েছে, মানে এদের ওয়াচিংসকে ভালো লাগে, বাট আমি যখন রিয়াকশন দিই তখন এদের সমস্যা হচ্ছিল। আর খেলা বড় না। আবার এদের আরেকটা সমস্যা হয় কি, আমি হেডের চ্যানেল কেন রিয়াকশন দেওয়া উঠাই না, মানে সাপোর্ট করে আমার বিরুদ্ধে ঘৃণা ছড়ায় আমাকে টোটাল পচায় নিচু করে রাখে। এছাড়াও আমার কাছে ওয়ার্ল্ডের নাম করে অনেকজনের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার থাকলেও বাংলাদেশের অনেক টপ ক্রিয়েটরদের কাছে আমার কোনো দামও নাই কিংবা তাদের কন্ট্যাক্ট নাম্বার নেই। কিন্তু এত কিছুর পরেও আমি সকল বাধা পেরিয়ে কিন্তু বাংলাদেশি গেমিং কমিউনিটির জন্য মোটামুটি কিছু অর্জন করে আনতে পারছি এবং আমি মনে করি আমি একেবারে ফ্যানা বা থার্ড ক্লাস রিয়াকশন করি। তো এখানে একটা কথা বলি, ননস্টপ গেমিং অনলি আরো বেশি ভিডিও মিউজিক দিয়ে আপলোড করে জনপ্রিয়তা পাওয়ার পর আজকে দুনিয়ার সব ভিলেনরা ওর কাছে বেড়াতে আসে। এর কারণ ওর দেশ অত দাম রয়েছে, কিন্তু বলতে আমাদের দেশের যে পাবলিক তারা জাস্ট নিজেদের স্বার্থে ওদের সাপোর্ট করা হয় না, সেই জন্য আমাকে দাম দেয় না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমি গেমিং সাইডে ইউটিউবার, আমার দিনে 5 ঘন্টা আমার মেইন চ্যানেলের জন্য কাজ করতে হয়, তারপর আমি গেমিং সেটে এইটুকু এসে আমি এতটুকু করতে পারছি। আর আজ পর্যন্ত কিন্তু জ্ঞানের স্ট্রাইক ছাড়া আর কারো কপিরাইট স্ট্রাইক করা করতে হয় না। আর একটা স্ট্রাইক ছিল, সেটা নাইম আলমের একটা ভিডিওতে রিয়াকশন দেওয়ার জন্য পেয়েছিলাম, ওটা ফেক স্ট্রাইক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নাইম আলমের সাথে কন্ট্যাক্ট করার মতো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাই, এমনকি ইমেল করে আমি রিপ্লাই পাই। কিন্তু অন্যদিকে আমি যদি আরো কারো ভিডিওতে রিয়াকশন দিয়ে আমি স্ট্রাইক খেতাম, অবশ্যই আমার ঝামেলা একসাথে বুঝতে পারছি যে ব্যাপারটা কি হচ্ছে। যাই হোক, তবুও আমার মনে হয় বাঙালিরা যদি এতটুকু আমাকে মূল্যায়ন করতো আমি ইচ্ছারও ভালো কিছু করতে পারি। তবে তারপরেও আমার অর্জনের কিছু টার্গেট আছে, সেটা যদি পূরণ হয় আমি গেমিং ছেড়ে তখন চলে যেতে চাইছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জ্ঞান আমাকে দাম দিলে কি না দিলে আমার তেমন কোনো দুঃখ নেই, কারণ আমার দেশে অনেক অডিয়েন্সের কাছে আমার দাম নাই, ও আমাকে কি দাম দেয়। আরেকটা ব্যাপার, জ্ঞান আমাকে বলেছিল আমি নাকি স্ট্রাইক নিয়ে কান্নাকাটি করছি সিম্পেথি নেওয়ার জন্য। তোমরা অলরেডি জানো আমি এরকম কোনো কিছু করি না, আমি ওই ম্যাটেরিয়ালের পার্সনই না, আমি কাপ করছি অনেক বড় বিগ হাউস। পার্টনার প্রোগ্রামের আলোচনা নিয়ে জ্ঞান আর মডারেটর আমাকে একটু নেগলেক্ট করছিল, মানে সে আমাকে ইমেল দিয়েছিল পার্টনার প্রোগ্রামে ঢুকবো কিনা, পরে আমি মেল দেখছিলাম না। 3 মাস পরে যখন আমার বোনের জোড়া জড়িতে আমি নক দিছি তখন আমাকে অ্যাটিটিউড দেখাইছিল, পরে আমি তাকে ব্লক দিয়ে চলে আসছি। আবার আরেকটা কাহিনী বলি, কয়েকদিন আগে ওই স্ন্যাক অ্যাপ আসলো, তখন $2000 স্পন্সর আসছে এবং সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল, বাংলাদেশের সব বড় ক্রিয়েটর ছিল এই গ্রুপে। তখন স্ন্যাক কোম্পানির ইংল্যান্ডের অ্যাডমিন সে একটা কথা বলছিল, ওই কথাটা আমার একটু নেগলেক্ট ফিল হয়েছে। আমি তার মুখের উপর কইছিলাম $2000 গান মারি আমি, আর আমি ওই গ্রুপ থেকে বের হয়ে আসছিলাম। আর তারপর কি হয়েছিল, ওই স্ন্যাক কোম্পানির সব ইউটিউবার দিয়ে হাও প্রমোট করাইছে আর সব ইউটিউবার ধরা হয়েছে। মানে আমি বুঝাইলাম আমার সাথে যারা অফলাইনে কানেক্টেড তারা আমার অ্যাটিটিউড সম্পর্কে জানে। আমি মূলত সবাইকে রাজার মতো মূল্যায়ন করি সে পর্যন্তই যে পর্যন্ত সে আমাকে মূল্যায়ন করে, মানে আমি আয়নার মতো। কিন্তু আমার যদি ন্যূনতম নেগলেক্ট ফিল হয় সোজার টাইম নাই। তো যাই হোক, জ্ঞান এছাড়াও বলেছে ওই গাধাটা টাকার জন্য এরকম করছে। তো আমার সম্পর্কে আমি একটু বলি, আমি স্যাভেজ, ছোট্ট ইউটিউবার, খুবই করি। তবে তারপরেও বাংলাদেশের সাধারণ ভিউয়ার্সদের জন্য আমার 2টা টুর্নামেন্ট চলছে, যেখানে প্রাইজ হিসেবে যে 6টা মোবাইল রয়েছে তার দাম আসবে 80 থেকে 90,000 টাকা। তবে আমি একবার হিসাব করে দেখি। আর তাছাড়া প্রতিদিন ওই টুর্নামেন্টে একটা ছোট্ট গিভওয়ে থাকে। এছাড়া ওই 2টা টুর্নামেন্ট পরিচালনার জন্য আমি 2টা লোক নিয়োগ দিয়েছি, এক একজনের বেতন হচ্ছে 8,000 টাকা করে, তাহলে 16,000 টাকা মাসিক বেতন। আর টুর্নামেন্ট ভালো মতো পরিচালনার জন্য একজনকে ওই দিনই 10 Mbps এর ইন্টারনেট নেওয়ার জন্য অগ্রিম
অগ্রিম টাকা দেওয়া হয়েছে, আরেকজনকে আইপিএস কিনে দেওয়া হয়েছে স্ট্রিম করার জন্য। এছাড়া আমি বাংলাদেশের প্রথম পার্সন যে ফ্রি ফায়ারের সাধারণ অডিয়েন্সের হাতে কিছু দেওয়ার জন্য ভিডিওর মধ্যে কমেন্ট লটারির সিস্টেম বের করেছে, যাতে অন্য সবাই দেখা দেখি এটা করে এবং অডিয়েন্সরা কিছু পায়। এছাড়াও আমার এক ভিডিওতে একটা iPhone 6s প্লাস দেওয়ার রেকর্ড রয়েছে। এর সাথে এক ভিডিওতে 5টা কম্পিউটার বক্স, রেগুলারি হেডফোন, পাওয়ার ব্যাংক এবং এরকম কম্পিউটার বক্স দেওয়ার রেকর্ড রয়েছে। কিন্তু এখন আপাতত বন্ধ হয়ে জন্যই করেছি, কারণ ফোন নাম্বার দিয়ে কমেন্ট করলে দর্শকরা স্ক্যামের শিকার। তবে নেক্সট আরো বেটার প্ল্যান করে এই গিভওয়েটা আমরা আবার শুরু করবো। তো যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারছো স্যাভেজ ভিক্ষুক হলেও টাকার অত খিদা না। আমার ফেসবুক পেজ স্যাভেজ আর্মি একটা ডায়মন্ড টপ আপ সেলারের কাছে 30,000 টাকায় ভাড়া দেয়, যার পুরো টাকা দর্শকদের পেছনে খরচ হয়। সেটা ডায়মন্ড গিভওয়ে করে হতে পারে, আবার ওই টাকা দিয়ে অন্য কিছু করতে পারি। মানে আমি গর্ব করে বলতে পারি ওই ডায়মন্ড সেলারের কাছ থেকে নিজের খরচের জন্য আমি কোনো টাকা নিই না। আর এই ডায়মন্ড সেলারও নিজেকে খুব গর্বিত মনে করে যে আমার মতো একটা পার্সনের সাথে কাজ করতে পারছে। আর এর সাথে ওই পেজটা আমি ডাইরেক্ট বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য দান করে দিয়েছি। মানে যদি কখনো ওটা ফেসবুকের পার্টনার প্রোগ্রামে যায়, তাহলে ওই পেজের 100 টাকাও আমি নেব না। ওই পেজের টাকা দিয়েই ওই পেজে যারা কাজ করছে তাদের স্যালারি চলবে। এছাড়াও কমিউনিটির দর্শকদের জন্য রেগুলার প্রতি মাসে ফোন টুর্নামেন্ট চলবে। আর আমি পিসি টুর্নামেন্টও করতে চেয়েছিলাম, কিন্তু এই ফোন টুর্নামেন্টটি তেমন সফল হয় না বা সাড়া পাইনি, যার জন্য আপাতত আমি আনিনি। কিন্তু তারপর আমি হাল ছাড়বো না। বাংলাদেশে একদিন আমি আমার তরফ থেকে বড় ধরনের স্পোর্টস রাখবো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস একদিন মানুষ এটা বুঝবে। তো যাই হোক, আমার অডিয়েন্সদের জন্য এতখানি ভূমিকা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমার অডিয়েন্স আমার কাছে কিং। কিন্তু ওদের খুশি করার জন্য আমার যে খরচ হয় সেই টাকাটা কিন্তু আমি লাইভ স্ট্রিমে ডোনেশনের মাধ্যমে পাই না। মানে জ্ঞান যেমন স্ট্রিম থেকে অনেক ধরনের একটা ডোনেশন বা হেল্প পায়, আমরা কিন্তু সেটা পাই না। আমরা কষ্ট করে টাকা কামাই, নিজের পকেট থেকে ওদের জন্য কিছু করি। আমার আয় অনেক কম, কিন্তু আমার আয় আন্দাজে অনেক বেশি শতাংশ ওদের পেছনে যায়। আমি পার্টনার প্রোগ্রাম বা বইয়াতে নেই, আর আমি স্ট্রিম করতে পারি না, কারণ স্ট্রিমে গেলে সবাই হাতে পায়ে ধরতে শেয়ার করতে, যার জন্য স্ট্রিম জিনিসটা আমার কাছে আনইজি লাগে। এমনকি আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবও করতে বলি না। তবে এটা আমার অ্যাটিটিউড না, এটা আমার আত্মসম্মান বোধ। কারণ প্রতিটা ইউটিউব চ্যানেলের পেছনে একজন মানুষ থাকে, আর এই স্যাভেজ চ্যানেলের পেছনে মানুষ হিসেবে আমি যথেষ্ট এডুকেটেড, আত্মসম্মান বদল একজন পাবলিক। আর আরেকটা ব্যাপার, তুমি বলেছিলে তোমার ভিডিওতে আমি টাকা কামাই, সেই টাকা দিয়ে আমি দান করি। ভাই, তোমার ভিডিওতে আমার মনে হয় না 5,000 রুপির বেশি ইনকাম হয়েছে। ওইটা আমি গতকাল তোমার স্ট্রিমে দিয়ে দিচ্ছি। তো দেখো, তুমি এত বড় ইউটিউবার, তোমার ইচ্ছা করলেই কিন্তু যে কেউ টাকা দিতে পারে বা দান করতে পারে, এবং পরে এটা নিয়ে খুঁটাও দিতে পারে। কিন্তু আমি এত ছোট ইউটিউবার, তারপরেও কিন্তু মুকেশ আম্বানির ক্ষমতা নেই আমাকে 100 টাকা দান দেওয়া বা 100 টাকা দেওয়া। আমি ভাড়া করে গাড়িতে যাই, কিন্তু সেই ক্ষেত্রে যদি BMW চাও, তাও কিন্তু দর্শকরা দেখে বলতে পারবে এর মধ্যে আমারও ভাগ হয়েছে। তো এদিক দিয়ে আমার টাকা পয়সা বা আমার দান ফেরত কম হলেও আমার ওইটুক টাকার বা ওইটুক দানের বা ওইটুক ভিডিওর দাম অনেক বেশি। আর আরেকটা কথা জ্ঞান বলেছিল আমি দান দেখাই করি। তো ভাই, আমি নিজে কষ্ট করে সারাদিন রাত জেগে আমার চ্যানেল চালাই, আর ওই টাকা দিয়ে দান দেখাই করি। তবে আমি কিন্তু একবেলা ভালো মতো খাওয়াই তারপর ভিডিও ছাড়ি। আমি যে দিন খাতে গিয়েছিলাম, প্রতি মাসে ওদের 200 কেজি চাল দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞা করছি। মানে রেগুলারলি ওদের চালাতে হবে আমার। মানে একবেলা সোয়াবের দান করি না, আমরা শুধুমাত্র যারা একবেলার দান করে সোয়াব করে তাদের শেখানোর জন্য ওই ভিডিওটা করেছি। আর তুমি স্যার ওই ভিডিওতে আজ পর্যন্ত তুই নেগেটিভ কিছু বলে না। আর আমিও নেগেটিভ মানতাম যদি আমি একবেলা খাইয়ে আসতাম। আর আমি যদি দেখেও দান করি, আমি যে খরচটা করি সেটা আমার নিজের পকেট থেকে। এছাড়াও আমার নিজের চ্যারিটি আছে, যেখানে প্রতি মাসে অসহায় এবং নিঃস্বদের জন্য মাসিক ভাতা দেওয়ার একটা সিস্টেম আছে। তো তুমি ধনী হতে পারো, তবে আমার চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা কখনোই মিলবে না। আমি তো একটা কথা বলেছি যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের পেছনে একজন মানুষ থাকে, সেই মানুষটা এক একজন এক এক রকম। আরেকটা ব্যাপার, তুমি বলেছো তুমি প্রতি মাসে 2 লাখ টাকা দান করো। ভাই, ওর মধ্যে তোমার দর্শকদের টাকা আছে, তো আমার 2,000 টাকার দাম তোমার 2 লাখ টাকার চেয়ে অনেক বেশি দাম। কারণ আমি প্রতি স্ট্রিমে 50,000 বা 1 লাখ টাকা কামাই না। মানে দর্শকদের কাছ থেকে আমরা 50,000 বা 1 লাখ টাকা পাই না। আর আমি যদি তোমার লেভেলের ইউটিউবার বা তোমার লেভেলের ধনী হইতাম, তাহলে আমি কি করতাম সেটা তোমার মাথা আসবে। তুমি যেমন বড় দেশের বড় ইউটিউবার, আমিও ছোট দেশের ছোট ইউটিউবার। তো টাকার দিক দিয়ে আমি কম হতে পারি, বাট রেসপেক্টের দিক দিয়ে তোমার অডিয়েন্সের কাছে তোমার যে দাম, আমার অডিয়েন্সের কাছে আমার সেরকম। আরেকটা ব্যাপার, বাংলাদেশের ব্যক্তিগত চ্যানেল হিসেবে সবচেয়ে বড় চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 8 মিলিয়ন। আর তার মধ্যে আমার সবগুলো চ্যানেল মিলিয়ে আমার সাবস্ক্রাইবার প্রায় 4 মিলিয়ন। মানে আমার পরিচিত কিন্তু কম নয়। আরেকটা ব্যাপার, কাব্য নায়ালমের কাছ থেকে তুমি আমাকে ইউটিউবিং বা অ্যাডসেন্স শিখতে বলেছিলে। আমি যদি ইউটিউবার হিসেবে ওদের সাথে নিজেকে কম্পেয়ার করি, তাহলে মনে হয় ইউটিউবার হিসেবে ওদের চেয়ে আমি একটু বড়। কথাটা অহংকারের মতো শোনা গেল, এটা সত্য। আর আমি ইউটিউবিং করি মাত্র 25 মাস হয়েছে। 2019 সালের মাঝামাঝিতেও আমি জানতাম না যে ইউটিউবিং করে টাকা কামাই করা যায়। আমি যদি হিন্দি ভাষী হতাম, আমি যদি 2017 সাল থেকে ইউটিউবিং শুরু করতাম, তাহলে মনে হয় আমার অবস্থা তোমার চেয়ে খুব একটা নিচে থাকতো। আরেকটা ব্যাপার, তুমি দেখো, তুমি বাংলাদেশে এসে বাংলাদেশি অডিয়েন্সের জন্য খুব মমতা দেখালে সবার মন জয় করে। क्या दे रहे कुछ नहीं है भाई यार सपोर्ट में यार गाइस कैसे खेले तो आप लोग जो बांग्लादेश से देख रहे हो गाइस কি করে তোমরা এটা করতে পারবে কি করে করতে পারবে এটা বলো আমাকে হ্যাঁ একদম জাস্ট ফর বাংলা সার্ভারে লাগাও यार তোমরা यार আমাকে কি লাগে কি চলছে সব কিচ্ছু নেই বাবা
এরপর তোমার চ্যানেলে বাংলাদেশের সার্ভারে কি কি সমস্যা এনে কি কি করণীয় এরকম কোনো কিছু কি এসেছিল? আমি অনেক চুপ করেছিলাম যে জ্ঞান আমাদের এত ভালোবাসে, এরপর হয়তো ও আমাদের জন্য কাজ শুরু করবে। কিন্তু অনেক অপেক্ষার পরও তোমার তরফ থেকে এনে আর কোনো কথা আসলো না কিংবা কোনো পদক্ষেপ আসলো না। তার মানে আমার কাছেও মনে হলো এটা সেন্সিটিভ নাটক। আর বাংলাদেশে যারা অডিয়েন্স আছে তারা একটু গবেষণা করে বুঝো। লাইভ স্ট্রিমে একবার এসে একটু আলগা দিল, আয় তোমরা এনে থাকো কেমনে, পার্টনার প্রোগ্রাম বাহার নিকাল। এটা না পেলে ভালো ভাই, সত্যি বলছি। বাংলাদেশের ফ্যান ওরা সত্যি বলছি ভাই, এটা না খেলা ভালো। বাংলাদেশের পাট্টারে প্রোগ্রামে করে দে, কল করে বিকাল বার। মানে প্রবাদ আছে না, এখন হচ্ছে খাওয়ার প্রেম, তো এটা ছিল অডিয়েন্স খাওয়ার প্রেম। আরেকটা বিষয় আবার বলছি, ও বলেছিল পার্টনার প্রোগ্রামে কোন কোন টেপে ভার নিকা, ওইটা নাটকের সর্বোচ্চ একটা লেভেল। কারণ পার্টনার প্রোগ্রাম মানে বাংলাদেশের বড় ইউটিউবার, তো টার্গেট ছিল বড় ইউটিউবারদের খারাপ বানানো। আর দুনিয়া জোড়ায় সাধারণ অডিয়েন্সরা কিন্তু বিদেশ ইউটিউবারদের দেখতে পায় না। তো বড় ইউটিউবারদের বিরুদ্ধে যদি অডিয়েন্স খেপানো যায় তাহলে সব অডিয়েন্স ভাইকে দাদা মানবে, ভাইয়ের কাছে যাবে। মানে ভাইয়ের কাছে বাংলাদেশি ইউটিউবারদের কোনো দাম নাই, কিন্তু অডিয়েন্সের দাম আছে। বেবি তোমার দেহ পছন্দ হয়েছে, তো এই বিষয়টা তোমরা একটু গবেষণা করো। কারণ বাংলাদেশের ইউটিউবাররা ভালো হোক খারাপ হোক তোমাদের জন্য কিছুটা ভূমিকা হলেও আছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে জ্ঞানের এই আলগা ফুর ছাড়া আর কোনো কিছু করার রেকর্ড কি আছে? আর ওই আলগা ফুর পরে আর কোনো ভূমিকা কি ছিল? এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু আবার আমার ইন্ডিয়ান ফ্যানদের সাথে নাটক করি। আজ থেকে প্রায় 1 মাস পূর্বে ইন্ডিয়ান একটা ভক্ত উইকলি দিতেছে। আর ইন্ডিয়ান কোনো ভক্ত যদি আমার কাছ থেকে কিভাবে যেতে তাকে পুরস্কার দেওয়ার জন্য কলকাতার রিয়াঙ্কা মন্ডল নামে একজন পার্টনার রেখেছে, এবং সে ওই ছেলেটাকে পুরস্কারটা পৌঁছে দিয়েছিল 7 দিন ঘোরার পর। আর তাছাড়া এখন তো আমার সাথে জ্ঞানের সমস্যা, কিন্তু 1 মাস পূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম ইন্ডিয়ান সার্ভারে ইন্ডিয়ান ফ্যানদের জন্য আমরা টুর্নামেন্ট করব, ঠিক যেভাবে আমরা বাংলাদেশে টুর্নামেন্ট করছি। আর এর জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন, আমাদের 2-3 মাস সময় লাগতে পারে। কারণ আমরা ভেবেছিলাম আমার চ্যানেলের আয়ের কিছুটা অংশ হলেও ইন্ডিয়ান ফ্যানদের কাছে আসে, তো আমার আয়ের মধ্যে ইন্ডিয়ান ফ্যানদেরও হক আছে। তো এটাই হচ্ছে মাত্র 1 মিলিয়নের ছোট গরিব ইউটিউব চ্যানেলের পেছনের ব্যক্তির ব্যক্তিত্ব। আর আরেকটা ব্যাপার, আমি সব করে করি বা যেভাবেই করি আমার সাথে রিয়েল লাইফে অনেক মানুষের জীবন জড়িত। ব্যাপারটা এরকম না একবেলা গিয়ে দিয়ে আসলাম, এরকম না, রেগুলারলি জড়িত। আর অনলাইনেও আমি আমার অডিয়েন্সদের জন্য যথেষ্ট ভাবি। আর অডিয়েন্সরা আরেকটা কথা মনে রাখবে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের পেছনে একজন মানুষ থাকে। ওই ইউটিউব চ্যানেলটা কত বড় বা কত সাবস্ক্রাইবার, কত ভিউ পাচ্ছে, কোন দেশি, এটা দিয়ে ইউটিউব চ্যানেলের পেছনের মানুষকে যদি বিবেচনা বা পরিমাপ করো, এটা হবে তোমার জন্য বোকামি। একজন বড় ইউটিউবারের চেয়ে একটা ছোট ইউটিউবারের মেন্টালিটি ভালো হতে পারে। আমি বলছি না আমি ভালো মেন্টালিটি, আমি প্রতিনিয়ত আমাকে নিজেকে ভালো করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আরেকটা কথা আমার অ্যাড করতেই হচ্ছে, আমি কিন্তু অনেক অল্প টাকা কামাই। এইটুক নিয়েই আমার ইন্ডিয়ান যে ভিউয়ার্স আছে, মানে আরেক দেশের ভিউয়ার্স, ওদের নিয়ে আমার কতটুকু চিন্তা। আমি যদি ইন্ডিয়ান বড় ইউটিউবার হতাম, ওদের মতো প্রতিদিন স্ট্রিমে লাখ লাখ টাকা ডোনেশন পাইতাম, বা আমার যদি অত টাকা থাকতো, আমি ওই কমিউনিটির জন্য কি করার চেষ্টা করতাম? আমার তো জেনারেলি টাকাই নাই, তার মধ্যে থেকে আমি একটু করার চেষ্টা করি, পুরো কমিউনিটির সিম্পার আমি চেঞ্জ করে যেতাম। এবং বাংলাদেশ কমিউনিটি আমার সেরকম একটা প্ল্যান আছে। তো যাই হোক, অলরেডি যারা আমাকে ফলো করো তোমরা জানো আমি বলেছিলাম বাংলাদেশে কোনো ইউটিউবারের জন্য কাজ করি। কেউ ইউটিউবার হতে চাইলে সে বালসার দেখার সময় আমার নাই। কেউ যদি ইউটিউবার হতে চায়, আমি বলবো তুই ইউটিউবার হবি তার মানে আমার প্রতিদ্বন্দ্বী হবি। তাহলে তুই যদি আমার প্রতিদ্বন্দ্বী হতে চাস তাহলে প্রতিদ্বন্দ্বীর কাছে ভিক্ষা যাবি কেন? নিজের ক্ষমতাতে ইউটিউবার হ। আমি ইউটিউবার হয়েছি অডিয়েন্সের জন্য। আমি যদি কিছু করি আমার কমিউনিটির সাধারণ অডিয়েন্সদের জন্য করি। কিন্তু কিছু অডিয়েন্স আছে ওইসব সুবিধাবাদী যারা ইউটিউবার হতে চায়, মানে ওই ইউটিউবার ভিক্ষুকদের জন্য আমাকে অনেকে হেল্প করে। মানে আমি সাপোর্ট করি না, ভাই তুমি ওকে সাপোর্ট করলে না। আরে ভাই, আমার তো অডিয়েন্সের জায়গায় আছে, খারাপ হলে তো সেটা অডিয়েন্সের বিবেচনা করবে। তাহলে আমি কিছু বললে তো অডিয়েন্সদের জন্য করি। আর আরেকটা কথা আমি অডিয়েন্সকে জিজ্ঞেস করি, আমি তো কম ইউটিউবার উঠাইনি, তাতে তোমাদের কি লাভ হয়েছে ভাই? সব ইউটিউবার কিন্তু নিজের চিন্তাই করছে, টুকটাক আমার মাথায় তাও তোমাদের নিয়ে একটু চিন্তা হয়। তো এরপর থেকে সাপোর্ট নিয়ে যদি আমাকে খারাপ বানাতে চায়, সেটা ডিফেন্ড করার দায়িত্ব তোমাদের। আমি অনলি তোমরা মানে অডিয়েন্স নিয়ে চিন্তা করবো, বাকি কাউরে 2-4 টাইম নেই। আর আমি যদি কারোর জন্য কিছু করি সেটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং আমি বিনামূল্যে করি। এবং বাংলাদেশের অন্য যত সব ইউটিউবার আছে তাদের আন্দাজে আমি অনেক বেশি ইউটিউবার উঠি। তো যাই হোক, আমি জ্ঞান টপিক থেকে শুরু করে আমার অনেক ব্যক্তিগত টপিক নিয়ে আমি কথা বলেছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি শেষে কয়েকটা কথা বলছি। সবাই বারবার বলছে আমি স্ট্রাইক খেয়েছি বলে এমন করছি না, কিন্তু ব্যাপারটা এটা নয়। 13 মিলিয়নের একটা ইউটিউবার তোমাকে লাঞ্চ হবে, এরপর তোমাকে বাজেভাবে রিপ্রেজেন্ট করবে, তখন আমি ছোট কমিউনিটির ছোট ইউটিউবার হয়ে আমি বলবো ভাই ভুল হয়েছে, মাফ করে দেন। আমি যদি ইন্ডিয়ার ইউটিউবার হইতাম আমি এর চেয়ে একটু নমনীয় থাকতাম, কিন্তু আমি বাংলাদেশি, যার জন্য আমার কাছে মনে হয় বড় কমিউনিটি বা অন্য কোথাও গেলে দাম একটু কম পাই। যেমন গত 3 মাস পূর্বে আমাকে ইন্ডিয়ার একটা ডিসকর্ডে নেওয়া হয়েছিল, সেখানে ইন্ডিয়ার অনেক বড় বড় ক্রিয়েটর ছিল। তারা আমার চ্যানেল দেখে আমাকে অনেক টিটকারি করছে। আমি তখন বলেছিলাম যে ভাই আমি আয়নার মতো, সম্মান সেই পর্যন্তই তোমার আমি দেবো যে পর্যন্ত তুমি আমাকে সম্মান করবে। আমি এই গল্প তোমাদের কখনোই বলি নাই। তো আমার কথা হচ্ছে
হচ্ছে আমার অডিয়েন্স অল্প, কিন্তু আমার অডিয়েন্স ভুসরিকে নয়, কিংবা আমি গে নই যে আমি কারো লার্ন চষবো। আর সবচেয়ে বড় কথা, আমি জ্ঞানের চেয়ে বয়সও ছোট নই, জ্ঞানের চেয়ে বয়সও বড়, কিংবা অত বড় ছোট ইউটিউবার নই আমি যে আমাকে দিয়ে লার্ন চষানোর মতো সামর্থ্য আছে। কিন্তু তোমার যদি মনে হয় ও বিশাল বড় কমিউনিটি 13 মিলিয়নের একটা বিশাল বড় ইউটিউবার, সেইভাবে কথা বলতেই পারে, তুই একটা ছোট্ট ইউটিউবার, তুই এত পার্টনি কেন? ভাই আমি কিন্তু একবার বলছি মুকেশ আম্বানি কোটিপতি হইতে পারি, আমার খাওয়ায় না, সোজার টাইম নাই। আর ও যখন দেখলো যে আমাকে নিয়ে বাজে কথা বলার ফলে অডিয়েন্সরা তো ঝামেলা করছে, তাহলে আমার সম্পর্কে এভাবে নেগলেক্ট করে কথা না বলে একটু রিসার্চ করে কথা বললেই পারতো। আর আমার অডিয়েন্সকে কইতে পারবো আমি ওদের কিছু বলতে কইছি, ওর অডিয়েন্সরা ভালোবাসে, আমার অডিয়েন্স নাই, আমার অডিয়েন্স আমার ভালোবাসে না। তো যাই হোক, যদি আমার সম্পর্কে বলতে হয়, আমার সম্পর্কে ভালো মতো জেনে বুঝে 13 মিলিয়নের ইউটিউবার হিসেবে নয়, জ্ঞান হিসেবে আমার কাছে কথা বলতে হবে এবং সমান সমান সম্মান দেওয়ার মেন্টালিটি নিয়ে এসে কথা বলতে হবে, তাহলে আমি কথা বলবো। আমাকে ইমেল করা হয়েছে ওদের পক্ষ থেকে, আমি বলেছি কথা হবে, কিন্তু আমি আবার তোমাদের কথা দিয়েছিলাম আমি সবগুলো কথা রিপ্লাই দেবো, এর জন্য সবগুলো কথা আমি রিপ্লাই দিলাম। আর আরেকটা কথা এখানে না বললেই নয়, বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের মডারেটরকে ব্লক দেওয়ার পর আমার একবার জেদ ছিল যে একবার মতো পার্টনার প্রোগ্রামার থাকা উচিত, এই জন্য একটা ইন্ডিয়ান মডারেটরের সাথে আমার কথা হয়েছিল। কিন্তু আজকে আমার মনে হলো পার্টনার প্রোগ্রামে না থেকে খুব বাঁচা আছে। আজকে যদি পার্টনার প্রোগ্রামে থাকতাম, ওই রাত্রের মধ্যে পার্টনার প্রোগ্রামের লোক এসে আমার মুখে কুলুপ লাগাই, তারপর যে আমাকে নেগলেক্ট করছে তার লাঞ্চ করতে বাধ্য হতো, মানে আমার একটা চুপ বলে কিছু থাকতো। তো আল্লাহ যা করে ভালোর জন্য। তো যাই হোক, সর্বশেষে জ্ঞানের প্রতি আমার খোলা চিঠি, তুমি নাকি সরি বলেছো, কিন্তু ওটার মধ্যেও 13 মিলিয়নের একটা বিগ ইউটিউবারের একটা পার্ট ছিল। আর গতকাল আমাকে টেকনিক্যালি যথেষ্ট ছোট করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আমার ভাই ব্রাদারকে বোকা সোজা ল্যাংটা এগুলো, আসলে ওগুলো উস্কানিমূলক কথা হয়েছে। খালি আমাদের অডিয়েন্সদের ভালোবাসার নাটক দেখালে তো হবে না ভাই, অডিয়েন্সরা তো আবার আমাদের ভালোবাসে, আমাদের বাদ দিয়ে অডিয়েন্সদের ভালোবাসা দেখালে ব্যাপারটা পরকিয়া লাগে। আমরা জাতি হিসেবে সবাইকেই সম্মান করি, কিন্তু আমাদেরকে সম্মান দিতে হবে ভাই। তবে ভিডিওটা শেষ করার আগে একটা মজার কথা, তুমি গর্ব করে কইলা বাংলাদেশ তোমার নিজেরও বাড়ি। ভাই, ইন্ডিয়ার শিলিগুড়িতে আমার মায়ের একটা বান্ধবী আছে, সেই বান্ধবীর একটা মেয়েও আছে, এবং তারা দুজন চাচ্ছে নেক্সট ফেব্রুয়ারির মধ্যে আমাকে বিয়ে করানো। তো সেই হিসেবে বাংলাদেশ যদি তোমার দেশ হয়, ইন্ডিয়াও এক হিসেবে আমার দেশ, মানে আমাকে তুমি ইন্ডিয়ার জামাই বলতে পারো। আর তুমি যেহেতু আমার যে বয়স ছোট, সম্পর্কে তুমি আমার সারাই লাগে। তো যাই হোক, আমি জানি আমাদের ভেতরে যে কন্ট্রাভার্সিটা হচ্ছে, এতে আমাদের কারোই লাভ হবে না, কিংবা তোমারও কিছু যায় আসবে না, আমারও কিছু যায় আসবে না। আমাদের দুজনেরই দুজন ছাড়া চলবে, এমনকি আমিও এরপর এই বালছাল নিয়ে আর কিছুই বলবো না, যদি তুমি আর কিছু না বলো। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, এটা আমার লাস্ট ভিডিও হতে পারে, কারণ আমি বলেছি এই ভিডিওর পর আমি একটা কমেডি ট্যাব দেবো, সেখানে তোমরা যদি আমাকে চাও হ্যাঁ বলবে, আর যদি না চাও তাহলে না বলবে। যদি না বেশি হয়, আমি আল্লাহর কসম সেবে যে এটাই লাস্ট ভিডিও হবে, এরপরে আমি আর একটা ভিডিও দেবো না। আর আমার হেটার্সদের প্রতি বলছি, তোমরা যদি পারো, যেভাবে পারো, 48 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমি একটা ভিডিও দেবো না, না বেশি করে আমাকে গুড বাই করে দিতে পারো। আর গাইস, যদি এরপর জ্ঞান উত্তরে কিছু বলে বা আমার কোনো টপিক যদি মিস হয়ে যায়, সেটা আমি অ্যাডভান্স বা আই এম সজীবের চ্যানেল দিয়ে রিপ্লাই দেবো। আর 48 ঘন্টার মধ্যে এই চ্যানেলে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করবো না, আর না যদি বেশি হয় আর কখনোই আপলোড হবে না। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।